হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যান্টি মার্কনিকভ নিয়ম নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা পড়েছি মার্কনিকভ নিয়ম, তো সেখানে দেখেছি মার্কনিকভ নিয়মটা কি, মার্কনিকভ নিয়মের প্রযোজ্যতা, কখন মার্কনিকভ নিয়ম ঘটে এবং তার মেকানিজমটা কি। আমরা এই নিয়ে ডিটেল ডিসকাস করেছি আগের ভিডিওয় মার্কনিকভ নিয়ম। তো আজকে আমরা পড়ব অ্যান্টি মার্কনিকভ নিয়ম। এটাকেও আমরা দেখব যে অ্যান্টি মার্কনিকভ নিয়মটা কি, কোন ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ নিয়মটা প্রযোজ্য হয়, আর অ্যান্টি মার্কনিকভ নিয়মের যে মেকানিজমটা ফলো করে, যার মাধ্যমে প্রোডাক্টটা হয়, সেই মেকানিজমটা কি, সেটা কি মার্কনিকভের সঙ্গে এক না ভিন্ন, এই নিয়ে আমরা আজকে ডিটেল আলোচনা করব। তবে তোমাদের বলবো, যারা আমার আগের ভিডিওটা মার্কনিকভ নিয়ম দেখোনি, তারা ওই আগের ভিডিওয় মার্কনিকভ নিয়মটা দেখে নিয়ে অ্যান্টি মার্কনিকভ নিয়মটা দেখলে তোমাদের সুবিধা হবে। তো চলে এসো, আজকে আমরা ডিসকাস করব অ্যান্টি মার্কনিকভ নিয়ম। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আন্ডারসল্ট বাই রাজা স্যার। আমি হলাম তোমাদের কেমিস্ট্রি মেন্টর রাজা স্যার। তো লেটস স্টার্ট অ্যান্টি মার্কনিকভ নিয়ম। দেখো, প্রথমে বলি যে আমরা আগের দিন পড়েছি CH3 CH ডবল বন্ড CH2, এখানে আমি HBr যোগ করেছি। বলেছিলাম বিকারকের নেগেটিভ পার্টটা ডবল বন্ডের কার্বনের সঙ্গে যোগ হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে CH3 CHBr CH3 আমাদের ছিল এটা মার্কনিকভ প্রোডাক্ট। তারপরে এখান থেকে আমরা যখন আবার বিক্রিয়া করেছি HCl এর সঙ্গে, সেখানেও একই কথা, ডেল্টা মাইনাস সিএলটা নেগেটিভ পার্ট গেছে সেই কম হাইড্রোজেনযুক্ত কার্বন, সেখানে প্রোডাক্ট ছিল CH3 CHCl CH3, হাইড্রোজেনটা গেছে বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে। এটা যখন আমি HIয়ের সঙ্গেও বিক্রিয়া করব একই প্রোডাক্ট, এটাও আইটা নেগেটিভ, সেই নেগেটিভ পার্ট যাবে কম হাইড্রোজেনযুক্ত কার্বনে, এখানেও প্রোডাক্ট ছিল CH3 CHI CH3। এগুলো সব কি মার্কনিকভ নিয়ম অনুযায়ী ঘটেছে, যেটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজম ফলো করেছে। যাবতীয় ডিটেলস আমি আগের ভিডিওয়ে দিয়ে দিয়েছি, আমি আই বাটনেও দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নেবে মার্কনিকভ নিয়মটা। তো আজকে আমরা পড়ছি যেটা অ্যান্টি মার্কনিকভ নিয়ম। এই নিয়মে প্রথমে বলি এর প্রযোজ্যতা, কখন অ্যান্টি মার্কনিকভ নিয়ম প্রযোজ্য হবে। প্রযোজ্যতা, কার প্রযোজ্যতা? অ্যান্টি মার্কনিকভ নিয়ম। আমি এটাকে সংক্ষেপে লিখছি AMR, অ্যান্টি মার্কনিকভ রুল। এটা AMR এর প্রযোজ্যতা হলো। দেখো, এটা হচ্ছে যখন কোনো অপ্রতিসম অ্যালকিন বিক্রিয়া করবে কোনো অপ্রতিসম বিকারক, এখানে বলছি না, এখানে বললাম HBr। একটু মনে করে নাও, আমি যখন মার্কনিকভ নিয়ম পড়েছিলাম তখন বলেছিলাম অপ্রতিসম অ্যালকিন বিক্রিয়া করবে অপ্রতিসম বিকারকের সঙ্গে, দ্যাট ইজ HBr, অপ্রতিসম অপ্রতিসম অপ্রতিসম। আর আমরা আগের দিন এটাও ডিসকাস করেছি কোন বিকারক অপ্রতিসম কিভাবে বুঝবো, কোন অ্যালকিন অপ্রতিসম কী করে বুঝবো, সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে মার্কনিকভ রুলে দেওয়া আছে, সেটা নিয়ে আমি এখন আর বলছি না। তাহলে অ্যান্টি মার্কনিকভ রুলের প্রযোজ্যতা কখন? অপ্রতিসম অ্যালকিন হতে হবে আর বিকারকটা হবে HBr। আমি কিন্তু বললাম না অপ্রতিসম বিকারক, এই HBrটাই বিক্রিয়া করবে, একমাত্র HBr, অনলি, এখানে লিখে দিচ্ছি অনলি HBr। HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড, বাকিগুলো HCl HF HI করবে না। ভালো করে শুনে রাখো, বিক্রিয়া করলে কি হবে এখানে? অবশ্যই এখানে বিক্রিয়াটা করতে হবে অ্যান্টি মার্কনিকভ সূত্রের জন্য। আমাকে HNu সূর্যালোক আর একটু পারক্সাইডের উপস্থিতি চাই। এই দেখো ROR, এটা কি O সিঙ্গেল বন্ড O, এই যে লিঙ্কেজ, এটাকে বলা হচ্ছে পারক্সাইড। R ইজ ইকুয়াল টু যা কিছু হতে পারে, R সমান তোমার যে কোনো ইথাইল হতে পারে, মিথাইল হতে পারে, বেঞ্জোইল হতে পারে, R সমান যা কিছু হতে পারে। তো এটা একটা পারক্সাইড থাকবে।
তাহলে কি বললাম, পারক্সাইডের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে এবং HBr সঙ্গে বিক্রিয়া করবে কে, অপ্রতিসম অ্যালকিন, তবে সেটা হবে অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী আমার প্রোডাক্ট হবে। বোঝানো গেল কন্ডিশন। তাহলে কি হবে, অ্যান্টি মার্কনিকভ রুলের AMR এর কন্ডিশনটা কি, কোন ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ রুলটা কাজ করবে। নাম্বার 1 হচ্ছে অ্যালকিন যেটা নেবো সেটা অপ্রতিসম হতে হবে, অপ্রতিসম অ্যালকিন মাস্ট। 2 নম্বর, ইন প্রেজেন্স অফ পারক্সাইড হতে হবে, পারক্সাইডের উপস্থিতি, এটা মাস্ট। 3 নম্বর, বিক্রিয়াটা হবে যদি HX কনসিডার করি তাহলে অনলি HBr এর সঙ্গে। এই 3টে কন্ডিশনে আমার একমাত্র অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করবে। হলো, তাহলে আমি বোঝাতে পারলাম যে কখন অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করবে। এবার আমি দেখব যে অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করলে কি প্রোডাক্ট হবে। চলে এসো, দেখো আমি আগে একটা অপ্রতিসম অ্যালকিন লিখছি। ক্লিয়ার, এটা অপ্রতিসম অ্যালকিন, এক পাশটা আর এক পাশের মিরর ইমেজ নয়, তাহলে এই অ্যালকিনটা অপ্রতিসম বটে, এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেল। আচ্ছা, এর নামটা কি লেখো, প্রোপ 1 ইন, ঠিক। তারপরে এর সঙ্গে বিক্রিয়া করবে কে, HBr, কন্ডিশন হয়ে গেল। বিক্রিয়াটা করবে পারক্সাইডের উপস্থিতিতে, দ্যাট ইজ ROOR। একটু সূর্যালোকও দিতে পারো তাহলে আর একটু ভালো হয়, সূর্যালোকের উপস্থিতি HNu। তাহলে কি হবে প্রোডাক্ট, ভালো করে শোনো এবার। নিয়মটা কি, মার্কনিকভ নিয়মটা ছিল কি, বিকারকের নেগেটিভ পার্ট দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর মধ্যে সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, দ্যাট ইজ মার্কনিকভ রুল। আর অ্যান্টি মার্কনিকভটা কি, জাস্ট উল্টো, বিকারকের নেগেটিভ পার্ট দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর মধ্যে সেই কার্বনে জয়েন্ট করবে বা যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তাহলে এটা নেগেটিভ পার্ট, হাইড্রোজেনের সংখ্যা বেশি কার্বন, সেটা কোনটা, বেশি হাইড্রোজেনযুক্ত কার্বন এটা, তাহলে নেগেটিভ পার্টটা যাবে বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে। তাহলে অটোমেটিক পজিটিভ পার্টটা চলে গেল কোথায়, কম হাইড্রোজেনযুক্ত কার্বনে। জাস্ট মার্কনিকভের উল্টো নিয়ম, তাই এর নাম অ্যান্টি মার্কনিকভ নিয়ম। তাহলে প্রোডাক্ট আমরা লিখি CH3CH, একটা হাত খুলে গেল, পাই বন্ড বেরিয়ে গেল, তাহলে এ একটা হাত পেল, এ একটা হাত পেল, বেশি কার্বন হাইড্রোজেনযুক্ত কার্বনে গেল ব্রোমিনটা নেগেটিভ পার্ট, আর এখানে গেল পজিটিভ পার্ট হাইড্রোজেন। তাহলে এটা আমার প্রোডাক্ট হলো, কি প্রোডাক্ট হলো, 1 ব্রোমো প্রোপেন। ক্লিয়ার হলো কি হলো না বলো, ক্লিয়ার। তাহলে এই যে পারক্সাইড আর HNu সূর্যালোক এর উপস্থিতিতে যে কোনো অপ্রতিসম অ্যালকিন HBr এর সঙ্গে বিক্রিয়া করলে অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করে। কি রুল সেটা, বিকারকের নেগেটিভ পার্ট যাবে ডবল বন্ডেড কার্বনের মধ্যে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি। ক্লিয়ার, বেশ। এবার আমি যদি আর একটা করি, এটা তোমরা নিজেরা নিশ্চয়ই পারবে। CH3 CH2 CH ডবল বন্ড CH2, ডেফিনেটলি এটা একটা আমার অপ্রতিসম অ্যালকিন। আমি যদি একে বিক্রিয়া করি HBr এর সঙ্গে, যদি একটু পারক্সাইড দিই, এটা সূর্যালোক দিলাম বেটার, তাহলে কি হবে, অবশ্যই এই বিক্রিয়ার কন্ডিশন থেকে আমি চিনতে পারছি অপ্রতিসম অ্যালকিন রয়েছে, HBr রয়েছে, পারক্সাইড রয়েছে। ডেফিনেটলি আমাকে মনে রাখতে হবে প্রোডাক্ট হবে অ্যাজ পার অ্যান্টি মার্কনিকভ রুল। তাহলে সেখানে নিয়মটা কি, বিকারকের নেগেটিভ পার্ট কোথায় যাবে, বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে হয়ে গেল, দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর মধ্যে
দেখো অ্যাডিশনটা তো দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর মধ্যেই হবে, এখানে তো এছাড়া বাইরে কোথাও হবে না। তাহলে নেগেটিভ পার্ট কোথায় গেল? দ্বিবন্ধনযুক্ত কোন কার্বনটায়? যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তাহলে পজিটিভ পার্ট চলে গেল যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে প্রোডাক্ট হয়ে গেল, একবারে লিখে দিই, CH3 CH2 CH, এখানে যাবে হাইড্রোজেনটা, তাহলে CH2 হলো, এখানে যাবে বন্ড সিঙ্গেল হয়ে গেল, আর এই CH2 তে যাবে কি? বিআরটা, 1 ব্রোমো বিউটেন হলো। এখানে অবশ্যই এই কথাটা নোট করো, ভেরি ইম্পর্টেন্ট, এখানে নোট করতে হবে, নোট, শুধুমাত্র HBr বিকারক হিসেবে HBr অ্যান্টি মার্কনিকভ নিয়মে বিক্রিয়া করে। তাহলে কি হলো? আমি HBr মানে কি, কমন হচ্ছে HX, এখানে X = Br, তাহলে HX এর মধ্যে HBrটাই খালি অ্যান্টি মার্কনিকভ রুল কাজে লাগে, বা অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করে ইন প্রেজেন্স অফ পারক্সাইড ডেফিনেটলি। কিন্তু বাকি যে HX, দ্যাট ইজ HCl, দ্যাট ইজ HF, দ্যাট ইজ HI, এইগুলো কিন্তু একটাও অ্যান্টি মার্কনিকভ ফলো করবে না পারক্সাইড থাকলেও। বোঝানো গেল? এবার টোটাল যে কথাগুলো বললাম, যদি এটাকে আমি সাম আপ করি, কি দাঁড়ায় দেখো, কি দাঁড়ায় দেখো, CH3 CH ডবল বন্ড CH2, ডেফিনেটলি এটা একটা আমার আনসিমেট্রিক্যাল বা অপ্রতিসম অ্যালকিন। যদি এর সঙ্গে বিক্রিয়া করাই, ধরো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা এক কথাই হচ্ছে HCl, তারপরেরটা দিলাম HCl এবং পারক্সাইড, সঙ্গে H নিউ একটু দিলাম, তারপরে করলাম HBr, তারপরে করলাম HBr এর সঙ্গে একটু পারক্সাইড দিলাম H নিউ, তারপরেরটা করলাম HI, তারপরেরটা করলাম HI সঙ্গে একটু পারক্সাইড H নিউ। বলো, যা পড়লাম তার থেকে অ্যান্সার লিখি আমরা। অপ্রতিসম অ্যালকিন, হ্যাঁ, HCl এর সঙ্গে বিক্রিয়া করবে সিম্পল মার্কনিকভ রুল, তাহলে প্রোডাক্ট হবে বিকারকের নেগেটিভ পার্টটা কম হাইড্রোজেনযুক্ত কার্বন, দ্যাট ইজ প্রোডাক্ট CH3 CHBr CH3। এটা হচ্ছে মার্কনিকভ রুল, ক্লিয়ার? HCl দেওয়া আছে, পারক্সাইড দেওয়া আছে, এটা অপ্রতিসম অ্যালকিন দেওয়া আছে, HCl এর সঙ্গে বিক্রিয়া পারক্সাইড থাকলেও অ্যান্টি মার্কনিকভ করবে না, একমাত্র HBr অ্যান্টি মার্কনিকভ করে। তাহলে এটা কি হবে? সেম প্রোডাক্ট CH3 CHBr CH3, এখানে কোনো অ্যান্টি মার্কনিকভ রুল লাগবে না, এটাও মার্কনিকভ রুল অনুযায়ী প্রোডাক্ট হবে পারক্সাইড থাকলেও। কেন? এখানে HCl আছে, HCl অ্যান্টি মার্কনিকভ দেয় না, ক্লিয়ার? সিমিলারলি HBr পারক্সাইড নেই, তাহলে এটাও মার্কনিকভ করে দাও CH3, সরি এখানে Br কেন করছি, Cl হবে এগুলো, ভেরি সরি, Cl লাগছে না, Cl, তোমরা একটু Cl করে নাও। তাহলে এখানে Br নেগেটিভ পার্টটাকে, এখানে Br চলে যাক, মার্কনিকভ রুল CH3, এটাও তাহলে আমার মার্কনিকভ রুল, ক্লিয়ার? এবার দেখো HBr পারক্সাইড, এটা কিন্তু অ্যান্টি মার্কনিকভ দেবে, অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে, পারক্সাইডের উপস্থিতি তাও আছে, HBr এর সঙ্গে তাও আছে, তাহলে কি ফলো করবে? অ্যান্টি মার্কনিকভ। অ্যান্টি মার্কনিকভটা কি জানি, বিকারকের নেগেটিভ পার্টে যাবে বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে, তাহলে প্রোডাক্ট লিখি CH3
CH2 Br, এটা কি প্রোডাক্ট হলো? অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী প্রোডাক্ট হলো। ক্লিয়ার? HI দিলে কি হবে? বিকারকের নেগেটিভ পার্ট, কম হাইড্রোজেনযুক্ত কার্বন, CH3 CHI CH3। আবার HI এর সঙ্গে পারক্সাইড দিয়েছে, অসুবিধে নেই। HI কোনো অ্যান্টি মার্কনিকভ দেয় না, এটাও মার্কনিকভ রুল ফলো করে সেম প্রোডাক্ট দেবে পারক্সাইড থাকলেও। তাহলে এটাও মার্কনিকভ রুল ফলো করলো, এটাও মার্কনিকভ রুল ফলো করলো। বলো, আমি এতক্ষণ ধরে যেটা পড়লাম তার সামাপ হচ্ছে এটা। বলো না, কি বুঝলে না? ক্লিয়ার? এবার দেখো, এটা মুছে দিলাম, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, এবার আমি চলে যাব, আমরা এতক্ষণ বুঝে গেলাম যে মার্কনিকভ রুলটা কোন ক্ষেত্রে ফলো করে আর এর প্রযোজ্যতাটা কোন কোন ক্ষেত্রে আমি লাগাবো, বা এর প্রযোজ্যতাটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে দেখে নাও। এবার আমি দেখছি যে তাহলে আমি যদি মার্কনিকভ নিয়মটাকে আমি যদি একটা সংজ্ঞা আকারে লিখি, কি বলবো? লিখতে পারবো না? কি লিখবো বলো? যদি আমি সংজ্ঞা আকারে লিখি অ্যান্টি মার্কনিকভ রুল, কি লিখব? পারক্সাইডের উপস্থিতিতে দেখো ঠিক লেখাটা হচ্ছে কিনা। পারক্সাইডের উপস্থিতিতে কোনো অপ্রতিসম অ্যালকিনে HBr স্পেসিফিক করে দিলাম, HBr যুক্ত করলে Br নেগেটিভ অংশটি, অথবা তুমি বলতে পারো বিকারকের নেগেটিভ অংশটি, ঠিক আছে, অংশটি C⋯C কার্বন দুটির মধ্যে সেই কার্বনে যুক্ত হয় যাতে, মানে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি। দেখো না, ঠিক বললাম না? ঠিক বললাম না? দেখো, CH3 CH⋯CH2, তাহলে অপ্রতিসম অ্যালকিন নিয়ে নিলাম, বিক্রিয়া করছি HBr এর সঙ্গে, সেটাও করে দিলাম, ইন প্রেজেন্স অফ পারক্সাইড সেটাও নিয়ে নিলাম, একটু সূর্যালোক দিলে বিকারকের নেগেটিভ পার্টটা কি হবে? দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর মধ্যে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যাবে, তাহলে হাইড্রোজেন চলে যাবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে প্রোডাক্ট হয়ে গেল CH3 CH2 Br। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকভ নিয়ম। এবার আমি দেখব যে এই অ্যান্টি মার্কনিকভ নিয়ম এখানে যে বিক্রিয়াটা হচ্ছে তার মেকানিজমটা কি। আগের দিনে আমি যে মার্কনিকভ নিয়ম করেছিলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন, সেই ইলেকট্রোফিলিক অ্যাডিশন নিয়মটাই ফলো করে। এসো দেখে নিই। আমরা এবার দেখব যে কোন মেকানিজমে অ্যান্টি মার্কনিকভ নিয়ম ফলো করে দিয়ে প্রোডাক্ট উৎপন্ন করে, আর কেনই বা HCl এবং HF এবং HI অ্যান্টি মার্কনিকভ দেয় না দেখে নাও। প্রথমে হচ্ছে রিয়াকশানটা লিখি, CH3 CH⋯CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকিন, এর সঙ্গে বিক্রিয়া করতে হবে আমার HBr এর, আমার পারক্সাইড একটু দিতে হবে, নাহলে অ্যান্টি মার্কনিকভ ফলো করবে না। দিলে কি হয়, CH3 CH2 Br, এটা আমরা শিখে গেছি, ঠিক আছে, অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট। মেকানিজমটা আমরা এবার দেখব।
চলে এসো। মনে রাখবে যে অ্যান্টি মার্কনিকভ নিয়ম যে মেকানিজমটা ফলো করে সেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, মুক্তমূলক বিক্রিয়া, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। একে বলে বাংলায় মুক্তমূলক মেকানিজম বা বিক্রিয়া। দেখো কীরকম হচ্ছে এবার। প্রথমে ফার্স্ট স্টেপে কি হয়, যে পারক্সাইডটা আমার নেওয়া আছে ROOR, এই পারক্সাইডকে সূর্যালোকের উপস্থিতিতে এখানে হোমোলিটিক বন্ড ফিশন হয়। হোমোলিটিক মানে কি? একটা বন্ধনের সুষম বিভাজনকে বলা হয় হোমোলিটিক। সুষম বিভাজন মানে কি? যদি আমার মধ্যে এ আর বি যদি একটা বন্ধন তৈরি করে, তাহলে এর শেয়ারিং ইলেকট্রন দুটো কিভাবে ভাঙতে পারে? একবার ভাঙতে পারে, এই দুটোকেই নিয়ে চলে গেল, সেক্ষেত্রে এ হলো প্লাস, বি হলো মাইনাস। তাহলে এক্ষেত্রে যে বন্ধন বিভাজনটা হলো সেটা অসম বিভাজন, কারণ ইলেকট্রন ছিল এর একটা, বি এর একটা, দিয়ে বন্ড হয়েছিল, কিন্তু যখন ভাঙলো তখন দুটো ইলেকট্রনই বি নিয়ে চলে গেল, আর এটা হয়ে গেল ক্যাটায়ন, বি হলো অ্যানায়ন। এটা হচ্ছে অসম বিভাজন। এই বিভাজনটাকে আমরা কি বলবো? অসম বিভাজন। তাহলে অসম বিভাজনে কি উৎপন্ন হয়? ক্যাটায়ন এবং অ্যানায়ন, দ্যাট ইজ একটা ইলেকট্রোফাইল যার মধ্যে ইলেকট্রন কম থাকবে, দ্যাট ইজ ইলেকট্রন লাভার। এই ইলেকট্রন লাভার হবে কারণ এর কাছে ইলেকট্রন নেই, মানে এই ইলেকট্রন খুঁজবে। আর একটা নিউক্লিওফাইল যার মধ্যে ইলেকট্রন বেশি থাকবে, সে ইলেকট্রন দেবার চেষ্টা করবে। তাহলে এটা অসম বিভাজনের ফলে। আর যখন সুষম বিভাজন হবে তখন কি হবে? এ এর ইলেকট্রন নিয়ে চলে গেল, এ এর ইলেকট্রন নিয়ে চলে গেল, তখন উৎপন্ন হলো এর মাথায় একটা ইলেকট্রন নিয়ে নিল, বি নিজের ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে নিল, দিয়ে এই যে উৎপন্ন হলো, এই দুটোকে বলা হয় মুক্তমূলক। তাহলে এটা কিভাবে উৎপন্ন হলো? দুটো বন্ডকে একটা বন্ডের সুষম বিভাজন উৎপন্ন হলো। তাহলে মুক্তমূলক উৎপন্ন হয় সুষম বিভাজনে, মানে বন্ধন বিভাজনে। সুষম বিভাজনে মুক্তমূলক, তুমি তোমার নিয়ে যাও, আমি আমার নিয়ে যাই, এটা হলো সুষম বিভাজন। তাহলে এক্ষেত্রে উৎপন্ন হয় মুক্তমূলক। তো আমরা দেখছি যে প্রথমে অ্যান্টি মার্কনিকভ রুলে সূর্যালোকের উপস্থিতিতে পারক্সাইডের ও লিঙ্কেজে সুষম বিভাজন হচ্ছে। এ নিজের ইলেকট্রন নিয়ে গেল, এ নিজের ইলেকট্রন নিয়ে গেল, তাহলে কি হলো? আরও মুক্তমূলক হলো, দুটো হলো, অক্সিজেন নিজের নিজের ইলেকট্রন নিয়ে চলে গেল। তাহলে এটা হলো মুক্তমূলক। এবার কি হবে দেখো, সেকেন্ড স্টেপে কি হয়? এই যে RO মুক্তমূলক হলো, এ আমার যে রিয়াকশানে হাইড্রোজেন ব্রোমাইড আছে, এই হাইড্রোজেন ব্রোমাইডের কাছ থেকে এর তো একটা ইলেকট্রন কম আছে, আর একটা ইলেকট্রন যদি ও পায় তাহলে সে বন্ধনে অংশগ্রহণ করতে পারে। দেখো হাইড্রোজেন আর বিআরের মাঝখানেও ওই একই শেয়ারিং পেয়ার, একটা এর একটা ওর একটা ইলেকট্রন আছে। এ কি করবে তখন? হাইড্রোজেনও সুষম বিভাজন, HBr বন্ধনে সুষম বিভাজন করে নিজের ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে নেবে, বিআর নিজের ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন মুক্তমূলক বেরিয়ে আসবে, বিআর মুক্তমূলক বেরিয়ে যাবে। এই হাইড্রোজেন যখন মুক্তমূলক নিয়ে বেরিয়ে আসবে, তখন অক্সিজেন নিজের মুক্তমূলক দিয়ে হাইড্রোজেনের ইলেকট্রনের সঙ্গে নিয়ে পেয়ার করে বন্ড করবে। তাহলে আমার এখানে প্রোডাক্ট হয়ে গেল ROH, একটা অ্যালকোহল হলো, এর মুক্তমূলক নিয়ে ROH বন্ড হয়ে গেল। আর এখানে বিআর মুক্তমূলক নিয়ে একা বসে রইল। এটা হচ্ছে বিআর মুক্তমূলক ব্রোমিনের। হলো, তাহলে এরও স্টেবিলিটি চাই। এবারে এই বিআর কি করবে দেখো, থার্ড স্টেপে এ কোথায় পাবে? এ তখন দেখবে একটা অ্যালকিন রয়েছে যার পাই ইলেকট্রন আছে, দেখে নাও, CH3CH ডবল বন্ড CH2। এর কাছে বিআর নিজের ইলেকট্রন নিয়ে এসে বলবে আমি একটা বন্ধন করতে চাই। তখন কি হবে?
সি সি তো এটা সিগমা বন্ধন, এটা ভাঙবে না। পাই বন্ধন ডিলোকালাইজ হতে পারে, এ শিফট করতে পারে। তখন কি করবে, এই পাই ইলেকট্রনের যে বন্ধন জোটটা আছে না, এ তখন এইটা নিয়ে এর একটা নিয়ে মুক্তমূলক তৈরি করবে। তাহলে এর মাথায় ফ্রি রেডিক্যাল মানে ইলেকট্রন, এর মাথায় ফ্রি রেডিক্যাল ইলেকট্রন, অথচ ওই সিগমা বন্ধনটা রয়ে গেল, একটা বন্ধন রেখে রয়ে গেল। এইবার এই বিআর এসে বলবে আমি বন্ড করব এর সঙ্গে, মাথায় যে ইলেকট্রন আছে এর সঙ্গেও বন্ড করতে পারে বিআর, আবার এর মাঝেতেও ফ্রি রেডিক্যাল আছে, এই ফ্রি রেডিক্যালের সঙ্গে বিআর নিজের ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক দিয়ে বন্ড করতে পারে। সেক্ষেত্রে আমার সম্ভাবনা দুটো হচ্ছে, যখন বিআর এর সঙ্গে বন্ড করবে এর রেডিক্যাল নিয়ে এর রেডিক্যাল নিয়ে, সেক্ষেত্রে প্রোডাক্ট কি হতে পারে, CH3 CH2 বিআর বন্ড করেছে, তখন এর মাথায় ইলেকট্রনটা পড়ে আছে। আর একটা কি হতে পারে, এই বিআরটা এর কাছে না গিয়ে এই মুক্তমূলকের সঙ্গে বন্ড করতে পারে। সেক্ষেত্রে কি হলো, CH3 CH বিআর আর এর মাথায় ফ্রি র্যাডিক্যালটা পড়ে রইল। সেক্ষেত্রে তো এই দুটো ইন্টারমিডিয়েট হওয়ার সম্ভাবনা আছে যখন বিআর মুক্তমূলক নিয়ে অ্যালকিনের কাছে আসবে। তাহলে এই দুটো পসিবিলিটি আছে মুক্তমূলক তৈরি হওয়ার, আর এটাই হচ্ছে রিয়াকশান ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এই রিয়াকশান ইন্টারমিডিয়েট দুটোর মধ্যে কোন পথ দিয়ে ব্রোমিনটা অ্যাটাক করবে বা কোন মুক্তমূলকটা তৈরি করবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, এই মুক্তমূলকের স্টেবিলিটির ওপরে। যে মুক্তমূলকটা বেশি স্থায়ী বা স্টেবল, ব্রোমিন সেই মুক্তমূলকটা তৈরি করবে। কারণ স্থায়ী মুক্তমূলকের মানে ভেতর দিয়ে বা স্থায়ী মুক্তমূলক থ্রু রিয়াকশান মেকানিজম প্রসিড করে। আমরা যখন মার্কনিকভ নিয়ম পড়েছিলাম আগের দিন, সেখানেও দেখেছিলাম যে রিয়াকশান ইন্টারমিডিয়েটে দুটো ক্যাটায়ন হয়েছিল, একটা 1 ডিগ্রি ক্যাটায়ন, একটা 2 ডিগ্রি ক্যাটায়ন। ওই 2 ডিগ্রি ক্যাটায়নের স্টেবিলিটি বেশি বলে 2 ডিগ্রি ক্যাটায়ন থ্রু মার্কনিকভ রুল অনুযায়ী প্রোডাক্ট তৈরি হয়েছিল 2 ব্রোমো অ্যালকেন। আর এখানে দেখো এই যে মুক্তমূলক কার্বনের ওপর, এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাহলে এটা 2 ডিগ্রি মুক্তমূলক। আর এখানে যে মুক্তমূলক তৈরি হয়েছে কার্বনটার উপরে, সেই কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ, এটা হচ্ছে 1 ডিগ্রি মুক্তমূলক। ক্লিয়ার? এবার মুক্তমূলকের স্টেবিলিটি আমরা কি বললাম, রিয়াকশান প্রসিড করবে স্টেবল মুক্তমূলক দিয়ে। তাহলে মুক্তমূলকের স্থায়িত্ব আমাদের মনে রাখতে হবে কি, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, এটা হচ্ছে মুক্তমূলকের স্থায়িত্ব। তাহলে এখানে 2 ডিগ্রি আর 1 ডিগ্রি উৎপন্ন হয়েছে, কোন মুক্তমূলকটা স্থায়ী বেশি, এটা মুক্তমূলক বেশি স্থায়ী বা বেশি স্টেবল 2 ডিগ্রি 1 ডিগ্রির থেকে। তাহলে রিয়াকশান প্রসিড করবে এই মুক্তমূলক দিয়ে বা এই রিয়াকশান ইন্টারমিডিয়েট দিয়ে। তাহলে এটা হবে আমার মেজর বা মুখ্য পদার্থ, মুখ্য, আর এটা হচ্ছে আমার গৌণ বা মাইনর। কারণ এর স্টেবিলিটি কম, এটা কম উৎপন্ন হবে। তাহলে মেজর প্রোডাক্ট তৈরি হবে এই মুক্তমূলক দিয়ে। তাহলে সেখানে কি উৎপন্ন হবে, স্টেপ 4। দেখো এই মুক্তমূলকটা নিলাম যেটা বেশি স্টেবল, সেটা কি CH3 CH সিঙ্গেল বন্ড CH2 বিআর হয়েছে। এইবার এই মুক্তমূলকটা কি করবে, আবার HBr এর কাছে যাবে। HBr তো দেওয়া আছে রিয়াকশন মিডিয়ামে, কি হবে, আবার এই বন্ধনটা এ সুষম বিভাজন হবে, হওয়ার ফলে এই কার্বন কিন্তু এই হাইড্রোজেন মুক্তমূলককে নেবে, ব্রোমিনকে নেবে না। কারণ কার্বনের সঙ্গে হাইড্রোজেন সব থেকে বেশি, মানে কি বলবো, এরা কেমিস্ট্রিতে ভাই ভাই টাইপের আর কি, মানে বন্ধু টাইপের। এ কিন্তু এর সঙ্গে নিয়ে বন্ধন করবে, করে কি করবে, CH3 CH আর একটা নিল, CH2 হলো, এটা নিল, নিয়ে কি হলো CH2 বিআর, এই প্রোডাক্টটা হয়ে গেল, প্লাস এখান থেকে বিআর মুক্তমূলক বেরিয়ে রইল। এবার কি হবে, এই বিআর আবার কি করবে,
এর তো স্টেবিলিটি চাই। তখন এই বিয়ার আবার চলে যাবে একটা অ্যালকিনের কাছে, এই বিয়ার তখন আবার একটা অ্যালকিনের কাছে যাবে, গিয়ে সেই একইভাবে আবার একটা এই সেকেন্ডারি স্টেবল তৈরি করবে, এ আবার কিন্তু এইচ বিয়ারের সঙ্গে গিয়ে প্রোডাক্ট হয়ে আবার বিয়ার উৎপন্ন করবে। এটা একটা সাইক্লিক প্রসেস। তাহলে এই যে বিয়ারটা উৎপন্ন হলো ফাইনাল প্রোডাক্ট হওয়ার পরে, এই বিয়ারটা কিন্তু আবার অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করবে, যেমন এখানে করলো, করে এই উৎপন্ন করবে, এটা আবার এইচ বিয়ারের সঙ্গে হবে, আবার বিয়ার, এটা চলতেই থাকবে। তাহলে এই হচ্ছে মুক্তমূলক বিক্রিয়ার মেকানিজম, যেটা অ্যান্টি মার্কনিকভ রুলে ফলো হয়। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে লাস্ট যেটা, তাহলে বাকি যে এইচ এক্স, দ্যাট ইজ এইচ এফ, HCl এবং HI, এইগুলো অ্যান্টি মার্কনিকভ রুল ফলো করে না কেন? এই একটা কোশ্চেন, কেন করে না? দেখো, মনে রাখবে যে HF প্রথমে আমাকে কি করতে হবে, HF বা HCl বা HBr বা HI, এই বন্ডটাকে ব্রেক করে আমাকে মুক্তমূলক এক্স উৎপন্ন করতে হবে। হতে পারে সেটা ফ্লোরিন, হতে পারে ক্লোরিন, হতে পারে আয়োডিন। তাহলে একটা এক্স ডট ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন করতে হবে। দেখো, এইচএফ এর বন্ধন শক্তি অত্যন্ত বেশি, এতটাই বেশি যে এখান থেকে মুক্তমূলক তৈরি করতে পারে না। তাহলে মুক্তমূলক তৈরি করতে না পারলে এ কী করে প্রসিড করবে রিয়াকশান তো প্রসিড হয় মুক্তমূলক ফরমেশনের মাধ্যমে। সিমিলারলি HClও তাই, এরও বন্ধন শক্তি যথেষ্ট বেশি, যার জন্য এও কিন্তু নিজের মুক্তমূলক নিয়ে বেরিয়ে আসতে পারে না। এটা প্রায় ধরো কত 103 কিলো ক্যালোরি এর আশেপাশে। তো এই হাই বন্ধন বিভাজন শক্তি হওয়ার জন্য এইচ আর সিএল সুষম বিভাজনের মাধ্যমে সিএল ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন করতে পারে না, ফলে রিয়াকশানটা প্রসিড করতে পারে না। তাই HCl অ্যান্টি মার্কনিকভ রুলে অংশ নেয় না। পড়ে রইল HI। এইচআই এর সাইজ খুব বড়, আয়োডিনের সাইজ বড়, এর সাইজ বড় বলে এর বন্ধন বিভাজন শক্তিটা অনেক কম, তাই এ সহজেই কিন্তু ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন করতে পারবে। কিন্তু আয়োডিনের সাইজ বড় হওয়ার জন্য ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে এই দেখো, এই যে হ্যালোজেনটা এই আরেকটা ফ্রি র্যাডিক্যালের সঙ্গে যুক্ত হয়ে প্রোডাক্ট হবে না, তার জন্য এই হ্যালোজেনের সাইজটা খুব বেশি হলে এই বিক্রিয়াতে যুক্ত হতে অসুবিধা হয়, বন্ড সৃষ্টি করতে অসুবিধা হয়। তার জন্য এর সাইজ খুব বড় হলে কি হয়, দুটো আয়োডিন ফ্রি র্যাডিক্যাল যেটা উৎপন্ন হলো তারা নিজেদের মধ্যেই যুক্ত হয়ে গিয়ে I2 গ্যাস তৈরি করে দেয়। এ আর অ্যান্টি মার্কনিকভ রুলে গিয়ে মুক্তমূলক বন্ড করতে এ আর চায় না। সঙ্গে সঙ্গে একই করে দুটো আয়োডিন ফ্রি র্যাডিক্যাল যোগ হয়ে আয়োডিন গ্যাস তৈরি করে দেয়। তাহলে এই হচ্ছে আয়োডিন না পারার কারণ। তাহলে প্রশ্ন হতে পারে যে অ্যান্টি মার্কনিকভ রুলে HF, HCl এবং HI অংশ নেয় না কেন? প্রশ্ন হতে পারে HBr এর সঙ্গে অ্যান্টি মার্কনিকভ রুল কীভাবে কোন মেকানিজমে প্রোডাক্ট তৈরি করে? প্রশ্ন হতে পারে অ্যান্টি মার্কনিকভ রুলটা কী এবং কোন ক্ষেত্রে প্রযোজ্য, তো ইত্যাদি যাবতীয় ডিসকাশন আমার এর মধ্যে করা হয়েছে। তোমরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ো বা যদি কিছু বুঝতে অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করব। তো মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।